আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে স্পেশালি পড়াশোনা করব সেটা হচ্ছে ট্রানজিট বা গোচর। আমরা অল্প বিস্তর রাশিফল সংক্রান্ত কিভাবে রাশিফল বলতে হবে বা বলবো, বা যদি কেউ মনে করেন ডেলি রাশিফল বলবেন তাহলে সেটা কিভাবে বলবেন, এই ব্যাপারটা নিয়ে আমি একটু ডিসকাস করব, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গিয়ে হাউ টু মেক এ প্রেডিকশন, কিভাবে বিচার করা যেতে পারে, কিভাবে আমরা বিচার করতে পারি, সেই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব। এবং একদম বেসিক লেভেলে বিচার করতে চাইছি, তখন আমাদের কি কি একদম হাতের কাছে রাখতে হবে, কি নিয়ে আমরা আর কি মাঠে নামবো, সেই ব্যাপারগুলো নিয়ে একটু বেসিক আইডিয়াস সেগুলো করব। তো প্রথমেই আমি বলি, সেটা হচ্ছে গিয়ে ট্রানজিট বা গোচর। এই কুণ্ডলী, জন্মকুণ্ডলী বা ট্রানজিট কুণ্ডলী, এই বিষয়গুলো যখন আমরা করি, তো এই সময় এই মুহূর্তের যে চার্টটা, সেটাই হচ্ছে আমার গোচর বা ট্রানজিট কুণ্ডলী। অর্থাৎ কোনো একজন জাতক যে মুহূর্তে জন্ম নিল, সেই সময়ের যে গ্রহ অবস্থান, সেটাই হচ্ছে তার ট্রানজিট, তার গ্রহ অবস্থানের সেই মুহূর্তের অবস্থা, সেটাই হচ্ছে তার ট্রানজিট সিচুয়েশন। অর্থাৎ এই মুহূর্তে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে ট্রানজিটের যে অবস্থা সেটাই তার জন্ম কুণ্ডলী হবে। তো এই ট্রানজিট ব্যাপারটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গিয়ে আহ কারণটা হচ্ছে গিয়ে, যখন আমরা কোনো কাজ করি, যখন আমরা কোনো মুভমেন্ট করি, যখন আমরা যাই করি না কেন, বা যাই আমাদের গ্রহদের প্রভাব আসুক না কেন, সেটা ডিপেন্ড করবে ট্রানজিটের ওপরে। এবং ট্রানজিটে যখন আবার কুণ্ডলীর কোনো একটা গ্রহ ট্রানজিট কুণ্ডলীর দ্বারা প্রভাবিত হবে, তখন আমি রেজাল্টটা বেশি পাবো। তার মধ্যে স্পেশালি কয়েকটা গ্রহকে চুজ করবেন, সব গ্রহ ট্রানজিট করতে গেলে গুলিয়ে যাবেন। তো মোটামুটি সবারই করা উচিত, কিন্তু আমরা তো প্র্যাকটিস করব, আমরা গবেষণা করব না। ধরুন দুটো গ্রহ, সে মঙ্গল আর বৃহস্পতি, আপনার মনে হলো যে একজন কর্কট লগ্নের লোক, তার চাকরিটা ইম্পর্টেন্ট এই সময়। কর্কট লগ্নের লোকের চাকরির জন্য 10th লর্ড অর্থাৎ মঙ্গল, আর 9th লর্ড তিনি হচ্ছেন বৃহস্পতি। এই দুটোকে আমরা যদি আইডেন্টিফাই করি, কোথায় বৃহস্পতি কোথায় মঙ্গল, এবং মঙ্গল এবং বৃহস্পতির সাপেক্ষেও গোচরটাকে যদি দেখি, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু অনেক বেশি স্ট্রং আসবে, অনেক বেশি পারফেক্ট আসবে। তাহলে ট্রানজিট কুণ্ডলী আমাদেরকে ম্যাচ করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। এবং এই ট্রানজিটের উপরে বেস করেই আমরা রাশিফল বা ওর জীবনে কি ঘটতে পারে সেইগুলোকে বিচার করবার চেষ্টা করব। যেমন ধরুন, কারোর কুণ্ডলীতে মঙ্গল আছে, কোনো একটা জায়গাতে আছে, যেমন আমার সিংহ রাশিতে আছে, কারোর বৃষ রাশিতে আছে, কারোর মীন রাশিতে আছে, কারোর কর্কট রাশিতে আছে, যেখানে আপনার মঙ্গল আছে, যখন ট্রানজিটে মঙ্গলের উপর দিয়ে রাহুর প্যাসেজ হবে, ট্রানজিট রাহু যখন মঙ্গলের উপর দিয়ে পাস করবে, কিংবা রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে পড়বে, তখন ওই মানুষটার ভাই বোনের সঙ্গে অশান্তি দেখতে পাওয়া যায়। ওই মানুষ ভাই বোন কেন, কারণ মঙ্গল হচ্ছে ভ্রাতৃকারক গ্রহ। ওই সময় ওর জমি জায়গা নিয়ে প্রবলেম ডিসপিউট দেখতে পাওয়া যাবে। কিছু যদি না হয়, তাহলে বাড়ির একটা অংশে কিছু ভেঙে যাওয়া, কিছু ডিস্টারবেন্স, কিছু ড্যামেজ ইত্যাদি দেখতে পাওয়া যায়। তাও যদি না হয়, বাড়ির কোনো এসেনশিয়াল বিগ ফার্নিচার, সেটা হচ্ছে গিয়ে ডিস্টার্বড হবে। বিগ ফার্নিচার মানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, লাইক দিস, এইগুলো হচ্ছে গিয়ে গন্ডগোল হবে। রাহু যখন মঙ্গলের ওপর দিয়ে পাস করবে, এবং সেই বয়সটা যদি 50-এর বেশি হয়, খেয়াল করুন, রাহু যখন মঙ্গলের ওপর দিয়ে পাস করবে এবং সেই বয়সটা যদি 50-এর বেশি হয়, তাহলে কিন্তু সেই লোকটার রক্ত সংক্রান্ত রোগ হবে, এবং জটিল রোগ হবে। সেই রোগ আলটিমেটলি তার মৃত্যুর কারণও হতে পারে। তাহলে এই যে ট্রানজিশনাল মুভমেন্টস, এই মুভমেন্ট গুলো আমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস আমরা আজকে দেব। যেমন হচ্ছে গিয়ে প্রথমটা, আপনি যে কুণ্ডলী বানাচ্ছেন, যখনই কুণ্ডলী বানাবেন কারো, চেষ্টা করবেন নর্থ ইস্ট অথবা নর্থ ইস্টে ফেস করবার। তাহলে উত্তর দিক, পূর্ব দিক, অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে আমরা কুণ্ডলী বানাবো। আমরা জাজ করব অবশ্যই পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে।
উত্তর দিকে বসে ওক করে জাজমেন্টও খুবই ভালো, খুবই ভালো। তাহলে এরপরে হচ্ছে গিয়ে তাদের জাজমেন্টের কোয়ালিটি বেটার হবে, আপনার মানুষটা ভালো। এবার একটা জিনিস হচ্ছে, যদি একটা প্রেডিক্টিভ লেভেল, সেটা হচ্ছে গিয়ে উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে পয়সা আর একটা হচ্ছে ভালো প্রেডিকশন। যদি আপনার মনে হয় পয়সাটা বেশ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, তাহলে অবশ্যই আপনি নিজে বসবেন এমন ভাবে যাতে ক্লায়েন্ট আপনার উত্তর উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে বসে। এবং প্রথম যে চার্টে দাগ টানবেন, আপনার হাতে চার্ট রয়েছে, চৌকো চার্ট, প্রথম যে দাগটা টানবেন সেই দাগের শুরু যেন উত্তর পূর্ব দিক থেকে হয়। প্রথম দাগ, প্রথম লেখা, প্রথম যা কিছু, সেটা যেন উত্তর পূর্ব দিক থেকে হয়। মানে আপনার পেন, সে খাতা বা প্যাড টাচ করলো, সেই টাচটা কোথায় করবে? উত্তর পূর্ব দিক থেকে সেই টাচটা আসবে। মানে আপনার খাতা হচ্ছে আপনার প্লেস, সেই প্লেসের উত্তর পূর্ব কোণ থেকে টাচ শুরু হবে, পেনের টাচ। পরিষ্কার হলো? দ্বিতীয়টা হচ্ছে, যদি আপনি এটাকে সাধনা হিসেবে গ্রহণ করেন, যে আমি প্রেডিক্ট করব, মানুষের শুধু ডেভেলপমেন্টই আমার উদ্দেশ্য, বেশ একটা স্পিরিচুয়াল ব্যাপার, এই ব্যাপারটা যদি আপনার মধ্যে আসে, সেই ক্ষেত্রে আপনি বসুন উত্তর পূর্ব দিকে, প্রেডিকশন অটোমেটিক্যালি ভালো হয়। তো এইবার হচ্ছে গিয়ে আপনি উত্তর স্যার, পূর্ব। স্যার একটা প্রশ্ন করবো প্লিজ? 1 মিনিট, বলছি। 1 মিনিট। উত্তর পূর্ব দিকে আমি তো বসে গেছি, আমি বসে আছি উত্তর পূর্ব দিকে। এবার আমার তো এটা দরকার, না হলে চলবো কি করে, আমার তো খুব দরকার। তো সেইটার জন্য আমি কি করব? আমি হচ্ছে গিয়ে আমার যে সাউথ, সাউথ ওয়েস্ট, এই যে ডিরেকশন গুলো, সেই দিকে বসার যে সুবিধা, আয় উন্নতি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, তো আমি এখানে বসে সামনের দিকে মিরর, গ্লাস ইত্যাদি প্লেস করে দেবো। তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি মিরর এফেক্ট এটা কাজ করবে, এবং আমি উত্তর পূর্ব দিকে বসেও দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে বসার যে সুবিধা, সেটা হচ্ছে কি আমি প্রাপ্ত হব। এইবার কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনি আহ যে জায়গাটাতে ভল্ট করলেন বা যে জায়গাটা মোস্ট সিকিউরড করলেন, সেইটা যেন সেই আহ ব্লকের, ব্লক ওয়ার্ডটা আমি ইউজ করছি, ব্যাখ্যা করব, সেই ব্লকের সাউথ ওয়েস্ট হয়। ব্লকটা মানে কি? ধরুন আপনার একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে কি আছে, কতগুলো ড্রয়ার আছে। তাহলে এই ইচ অ্যান্ড এভরি ড্রয়ার, এগুলো হচ্ছে একটা করে ব্লক। তাহলে ড্রয়ার গুলো হচ্ছে আপনার প্রত্যেকটা একটা করে ব্লক। তাহলে ড্রয়ারের মধ্যে আপনি টাকা রাখছেন কোনো একটা ড্রয়ারে, তাহলে সেই টাকা রাখার জন্য যদি কোনো স্পেসিফিক স্পেস থাকে, সেই স্পেস যেটা থাকলো, সেই স্পেসটা হবে সাউথ ওয়েস্ট কর্নারে। তাহলে আমি বোঝাতে পারলাম? মানে সাউথ ওয়েস্টটা হচ্ছে স্ট্রং রিজিয়ন। বাড়িটা আমার প্রত্যেকটা ব্লকে ব্লকে ডিভাইডেড। যেমন আমি চেয়ারে বসে আছি, চেয়ারের বাস্তু আছে। টেবিলে বসে টেবিলে কাজ করছি, টেবিলের বাস্তু আছে। আমার টেবিলের বাস্তু খুব ভয়ঙ্কর, তো টেবিলের বাস্তু আছে। আমার একটা র্যাক আছে, সেই র্যাকটার ইন্ডিভিজুয়াল বাস্তু রয়েছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক। আপনারা দেখুন এখানে অনেকগুলো বইয়ের তাক আছে। এই যে বইয়ের তাকগুলো, এক একটা তাক হচ্ছে একটা করে ব্লক। পুরো ঘরটা একটা ভাগ, ওই তাকগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ভাগ। তাহলে এই যে ভাগ, এই যে ব্লক, তাহলে এই পার্ট গুলো, এই ক্ষেত্রগুলো, এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে ডিফারেন্ট বাস্তু। তাহলে সেইখানে আপনার যে ব্লকটার মধ্যে আপনি টাকা পয়সা রাখবেন, সেটা হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্ট কর্নার করে রাখুন। তাতে অ্যামাউন্টটা বাড়বে এবং আপনার সেভিংসটা ইজি। এবার হচ্ছে গিয়ে ম্যাডাম বলুন। হ্যালো, বলছি হ্যাঁ, স্যার, আমি আমি বলছি যে আপনি বললেন না পূর্ব দিকে বা উত্তর দিকে বসবো, মানে আমাদের পিছনটা কি, আহ, মানে আমরা পিছনটা, আমাদের চেয়ারের দিকটা কি পূর্ব দিকে রাখবো, মানে চেয়ারটা পূর্ব দিকে থাকবে, আমি পশ্চিম দিকে মুখ করে বসবো? হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড ফেজে, যখন আপনি হচ্ছে গিয়ে মানে আপনার আর্নিংটা হচ্ছে সেকেন্ডারি।
মানুষের উপকার করা, নিজেকে একটা বা জ্ঞান বিতরণ করা, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে যখন প্রাইমারি হয়ে যাবে, তখন আপনি উত্তর পূর্ব দিকে বসবেন। কারণ উত্তর পূর্ব দিকটা হচ্ছে গুরুর স্থান, উত্তর পূর্বটা হচ্ছে দেবতার স্থান। তাহলে হুম, আপনি হুম। নিজেকে যখন দেবতার স্থানে বসাচ্ছেন, তাহলে সেই ফিলিংসটাও আপনার মধ্যে থাকা উচিত। এবং হ্যাঁ, আপনার হ্যাঁ। আর্নিংও দরকার। তাহলে সেই আর্নিং এবং বেটার প্রেডিকশন, এই দুটোর জন্য আপনাকে ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। যেটা ধরুন আমি এখানে করেছি, আমি বসে আছি উত্তর পূর্ব দিকে, কিন্তু আমি মিরর গ্লাস এগুলো লাগিয়েছি কোন দিকে? আমার মিরর গ্লাস এগুলো রয়েছে আমার সাউথ আর ওয়েস্টে। ফলে এই মিরর এফেক্টে সাউথ থেকে নর্থ কে ফিল করা, নর্থ থেকে সাউথ কে ফিল করা, জাস্ট অপোজিট ইম্প্যাক্ট সেটা আমি ক্রিয়েট করাতে পেরেছি। এবং তার কারণে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে আস্তে আস্তে একটু বেটার হচ্ছে। মানে আয়নাটা সবসময় থাকবে আমাদের দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে? এটা মানে আপনার পজিশনের উপরে, কোন জায়গাতে আপনি হচ্ছে গিয়ে আহ করবেন সেটার উপর ডিপেন্ড করবে। হুম, স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলছি এটাই যদি আমি টেবিল চেয়ারে না বসে ধরুন মানে মাটিতে হচ্ছে যেখানে ঠাকুরের স্থান সেখানে বসি, তাই সেই ক্ষেত্রেও এইটাই প্রযোজ্য থাকবে? হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। ওকে, ঠিক আছে। স্যার, এটা যদি পূর্ব দিকে মুখ বা আহ, উত্তর দিকে মুখ করে বসে সেক্ষেত্রেও কি করা যায়? পূর্ব দিকে আপনি মুখ করাটা ঠিক হবে না, আপনি হচ্ছে কি উল্টোটা করুন। আপনি দক্ষিণ দিকে বসে উত্তর দিকে মুখ করার একটা ব্যবস্থা করুন, সেটা মাচ বেটার। আচ্ছা। আচ্ছা, আমরা আবার যে কিছু টিপস হলো, তারপরে আমরা আবার আগের জায়গাটাতে ফিরে আসি। আমরা ছিলাম প্রেডিকশনের ক্ষেত্রে। তো আমরা ট্রানজিটের এই যে মুভমেন্ট গুলো, এইগুলো আমরা বুঝবো, বোঝার চেষ্টা করব। আর এফেক্টিভ প্ল্যানেটস গুলোর উপরে ট্রানজিটকে ক্যালকুলেশন করবো। যেমন হচ্ছে পড়াশুনো করছে, সামনে পরীক্ষা, বুধটাকে ক্লিন থাকা দরকার। বুধের ওপর দিয়ে রাহু যদি হঠাৎ করে বুধের ওপর চলে আসে, তো পরীক্ষা খারাপ হবেই, কেউ আটকাতে পারবে, গ্যারান্টি। বুধ বসে আছে, বুধের ওপর দিয়ে রাহুর প্যাসেজ হচ্ছে, পরীক্ষা ভুল করবে, ডাইভার্টেড হবে। এবার যদি লগ্নপতি পঞ্চমপতি ভীষণ ভালো থাকে, কিছুটা রিলিফ সে পাবে। কিন্তু সেই যে কিছুটা রিলিফ, এটা কিন্তু প্রচুর প্রচুর রিলিফ নয়। কিছুটা রিলিফ মানে রিয়েলি কিছুটাই রিলিফ। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কার উপর থেকে কার প্যাসেজ হচ্ছে। আপনি একজন কম্পিউটারের কাজ করেন, আপনার কম্পিউটার আছে, আপনি কম্পিউটার নিয়ে খুব ইন্টারেস্টেড, কম্পিউটারের উপরে আপনার খুব ভালো লাগা ভালোবাসা ডট 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 এই সমস্ত রয়েছে। এইবার আপনার শুক্রের ওপর দিয়ে রাহুর প্যাসেজ আপনার কম্পিউটার ডিস্টার্ব করবে। আমাদের ক্লাসে অনেক ম্যাডামরা রয়েছেন। আচ্ছা, অডিও সেটিং কিন্তু ভালো রয়েছে। যদি কেউ সাউন্ড শুনতে না পান, তাহলে হচ্ছে গিয়ে একটু খেয়াল রাখবেন। আপনারা অনেকেই মহিলা রয়েছেন এখানে, আপনাদের গোল্ডের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। তো যাদের এই গোল্ডের উপরে ফ্যাসিনেশন থাকে, অনেকের ক্ষেত্রেই থাকে, রাহু যখন শুক্রের উপর দিয়ে প্যাসেজ করবে, গোল্ড নষ্ট হয়নি, এটা হবে না, গোল্ড যাবে। যারা প্রেম করছেন, যারা প্রেম করছেন, তাদের শুক্রের ওপর থেকে রাহু শনি এই সমস্ত গ্রহরা প্যাসেজ করবে, আর আপনার প্রেমে প্রবলেম হবে না, এটা হতে পারে না, এটা হবে। আপনি চান বা না চান, এই সমস্যা আপনাকে ফেস করতে হবে। তাহলে আমাদের ট্রানজিটটাকে খুব ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে। ট্রানজিশনাল মুভমেন্ট অফ প্ল্যানেটস, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আমাদেরকে দেয় যে আমাদের জীবনে কি হতে চলেছে,
কোন টাইমটাতে ইভেন্টটা ঘটবে, এটা কিন্তু আমাদের ট্রানজিটটা ইন্ডিকেট করে। আমাদের যেটা নারী জ্যোতিষ আছে, নারী জ্যোতিষে এই ট্রানজিশনাল মুভমেন্টকে বেশ কিছু পদ্ধতিতে বোঝানো হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে প্রোগ্রেশন, ভৃগু প্রোগ্রেশন। এবার এই প্রোগ্রেশন চার্ট বা প্রোগ্রেশন মুভমেন্ট, এটাকে খুব ভালো করে বোঝানো হয়েছে ভৃগু নারীতে বা বিভিন্ন রকম নারী অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। তো আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমে তো এই প্রোগ্রেশন সিস্টেমটা নেই, কিন্তু আমাদের ট্রানজিশনাল মুভমেন্ট, ট্রু ট্রানজিট আর ভৃগু ট্রানজিট, এগুলো ডিফারেন্ট। ভৃগু বলছে বা ভৃগু নন্দী নারীতে বলা হচ্ছে যে প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে গিয়ে 1 বছর করে হবে। যেমন বুধ আজকে মীন রাশিতে আছে, 1 বছর পরে বুধ চলে যাবে, বা বুধ এখন বৃষ রাশিতে আছে, ঠিক 1 বছর পরে বুধ চলে যাবে মিথুন রাশিতে। সে যাক না যাক 1 বছর পরে যাবে, ধরতে হবে যে 1 বছর পরেই বুধ হচ্ছে কি মিথুনে যাবে। তো এটা ট্রু ট্রানজিট নয়। আমরা জেনারেলি ট্রু ট্রানজিট, অ্যাকচুয়ালি বুধ কোথায় আছে বা বৃহস্পতি কোথায় আছে, সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি। এর সঙ্গে সঙ্গে কিছু স্পিরিচুয়াল কাহিনী, সেটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমার পড়ার ইচ্ছা, কিন্তু আমি তো পড়ে উঠতে পারি না, এটাই আমার মানে দুঃখের কারণ। এটা আমার একটা জীবনের বড় দুঃখ, যে আমি পড়তে চেয়েও পড়তে পারি না। তো যাই হোক, তাহলে ট্রু ট্রানজিট দেখে আমরা প্রেডিক্ট করব। তাহলে এই ট্রু ট্রানজিট কিভাবে দশার উপরে ডিপেন্ড করে রেজাল্ট দেবে, সেইটা বোঝাটুকুই হলো অ্যাস্ট্রোলজি। আর যদি আপনি ওইটুকু বুঝে যেতে পারেন যে আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে রবি দশমে, সে একটা এক্সাম্পল দিচ্ছি, রবি দশমে কোন দশায় ওই রবিটা অ্যাক্টিভেটেড হবে, আপনি আপনার কোম্পানির বস হবেন, বা আপনি আপনার কোম্পানির একটা ভালো পজিশন হোল্ড করবেন। এই বিষয়টা হচ্ছে গিয়ে রবি ইন্ডিকেট করছে আপনার যোগ আছে। বাট কবে সেই যোগটা অ্যাক্টিভেটেড হবে, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে ওই কম্বিনেশন গুলোর দ্বারা। অর্থাৎ আহ ওই দেখো, দেবেশ বাবু বলেছে ওনার হচ্ছে গিয়ে বাচ্চার গয়না চুরি গেছে, যেটা আমরা এক্স্যাক্টলি বললাম। সেই ঘটনা চুরি গেছে বা হারিয়ে গেছে, আমরা তো চুরি বলতে পারি না, বিষয়টা হারিয়ে গেছে। এবং ইনস্ট্যান্ট আমরা যেটা বললাম, ফলে আমাদের এই অ্যাস্ট্রোলজি ফিলোসফি হতে পারে, কিন্তু ফিলোসফি হলেও সেটা যে কতটা ট্রু, তার প্রতি পদক্ষেপে আমরা এর রেজাল্ট পাবো। আর প্রতি পদক্ষেপে আপনাদের সোল ডেভেলপমেন্ট, এইটা আপনারা দেখতে পাবেন প্রতি পদক্ষেপে হচ্ছে। যাই হোক, অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট যেটা আপনার আত্মাকে অনেকটা উন্মুক্ত হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং আপনার যে ওপেনিং, সেটা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে অ্যাস্ট্রোলজি করুন এবং দম লাগিয়ে অ্যাস্ট্রোলজি করুন। এনিওয়ে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি, কিভাবে আমরা রাশিফল প্রেডিক্ট করব সেটা। এবং এখানে দুটো রাশিফল রয়েছে, একটা হচ্ছে দৈনিক রাশিফল, আর একটা হচ্ছে কি যেন বলে মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল, বা একটু লং টার্মের জন্য রাশিফল, এইগুলো। তাহলে আমি স্ক্রিনটাকে শেয়ার করি। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, একটা কথা বলবো? আমি আমার ওয়াইফকে আমি গত মাসে বলেছিলাম যে এই মাসে আমার কিছু ইলেকট্রনিক জিনিস এবং কিছু জুয়েলারি হারিয়ে যাবে বা নষ্ট হবে। তার মধ্যে কালকে জুয়েলারিটা হারিয়ে গেছে, আর তার কিছুদিন আগে আমার ইন্ডাকশন নষ্ট হয়ে গেছে। ভাবুন, কি সাংঘাতিক। এগুলো সবই কিন্তু বিনাশী। তো এগুলো হবে, এগুলোর থেকে কোনো মুক্তি নেই, এগুলোর থেকে কোনো ছাড় নেই। স্যার, আমি খুশি আছি স্যার, আমার প্রেডিকশন মিলে গেছে। মিলবে, মিলবে, অবশ্যই মিলবে। আপনাদের ওপর আশীর্বাদ আছে না আপনাদের গুরুর, স্ট্রং আশীর্বাদ, মানে রিয়েলি স্ট্রং। থ্যাংক ইউ স্যার। একে কাটানো মুশকিল। গর্ব করছি না, কিন্তু আপনাদের কথাবার্তা সেগুলো আপনাদেরকে শেয়ার করছি।
তো যাই হোক, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, স্যার। দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। স্যার, দেখা এখানে যাচ্ছে। দেখুন নাও বলে একটা বাটন আছে, নাও মানে হচ্ছে এই মুহূর্ত। আমি নাওতে ক্লিক করছি। তো আমরা যখন রাশিফল প্রেডিক্ট করব, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা ইউটিউব চ্যানেল ট্যানেল খুলবেন, এই সমস্ত করবেন। তো যখন আমরা রাশিফল প্রেডিক্ট করব, তখন আমরা এক মাসের ধরুন 15 দিন আগে আগামী মাসের রাশিফল প্রেডিক্ট করছি। অর্থাৎ ধরুন আজকে হচ্ছে গিয়ে 10 তারিখ, আজকে আমি সেপ্টেম্বরের রাশিফল প্রেডিক্ট করছি। তাহলে আমাকে 10 তারিখে সেপ্টেম্বর মাসের গ্রহ অবস্থান জানতে হবে। এই গ্রহ অবস্থান জানা আর ট্রানজিট মুভমেন্ট উপলব্ধি করা, তার জন্য আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে দিব্য চক্ষু, মানে দিব্য চক্ষু। অ্যাপটার নাম হচ্ছে দিব্য চক্ষু। তো সেই অ্যাপটার মধ্যে কি হয়, অ্যাপটার মধ্যে ট্রানজিট ডেটা দেখতে পাওয়া যায়। সেই অ্যাপের মধ্যে ট্রানজিট ডেটার যে ক্যালকুলেশন, সেটা আমরা দেখতে পাই। তাহলে অ্যাপটার নাম হচ্ছে দিব্য চক্ষু। আপনারা ডাউনলোড করে নেবেন, এবং ওইখানে কোন গ্রহ কবে বক্রী হবে, কোন দিন কোথায় থাকবে, এই ব্যাপারটা আমাদেরকে বুঝে নিতে হয়। ডেট ধরে ধরে ওখানে দেওয়া থাকে। তো যদি হচ্ছে গিয়ে ওই ধরনের ডেট ধরে ধরে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওই ডেট অনুযায়ী লিখে নেবেন। তাহলে কিভাবে লিখবেন আমি একটু ভাই লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এঁকে নিচ্ছি। এইটা আমি করবার চেষ্টা করব দিব্যচক্ষু দেখে। তাহলে দিব্যচক্ষুতে আমি কি দেখতে পাবো? দিব্যচক্ষু বার করলাম, ট্রানজিট ডেটা বার করলাম। সে বলছে সান, সান হচ্ছে কি লিওতে রয়েছে 16 ডিগ্রি থেকে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে আমি সেপ্টেম্বর মাসের রাশিফল করব। তাহলে সান, তার যাত্রা হচ্ছে এখান থেকে। যা, হ্যাং করে গেল। দাঁড়ান, হ্যাং করে গেছে। তাহলে রবিটাকে আমরা লিখে দিলাম যে 16 তারিখ পর্যন্ত এখানে থাকবে। তাহলে এবার এখানে আমাদের আর বেশি কিছু লিখতে হবে না, আমি সান লিখে দিই ওই ঘরটা। দাঁড়ান একটু দেখি, এটা হ্যাং হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এরপরে এটা হচ্ছে এখানে সান চলে আসবে। এই সান কবে ঢুকবে? 16 তারিখ। তাহলে আপনি লিখে রাখুন। তাহলে দুটো রবির মধ্যে ডিফারেন্স দেখুন। এই রবিটাতে কোনো কিছু লেখা নেই, আর এখানে একটা নাম্বার লেখা আছে 16। এখানে 16 মানে 16 তারিখ। তাহলে 16 তারিখ রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে ঢুকবে। এর সঙ্গে আপনি চাইলে আরেকটু স্ট্রং করতে চাইলে, যদি আপনার যথেষ্ট দক্ষতা থাকে, তাহলে আপনি এর সঙ্গে অবশ্যই নক্ষত্রগুলো লিখে রাখতে পারেন।
এরপরে আমাদের এই মাসে শনিদেব এখানে রয়েছে। এবার কোন কোন নক্ষত্রে রয়েছে আপনারা চাইলে সেটা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার ট্রানজিট মুভমেন্টের উপরে বেস করে, যেমন ধরুন একজন লোকের লগ্ন হচ্ছে গিয়ে তুলা, তাহলে তুলা লগ্নের মানুষের ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে অষ্টমে, রবি রয়েছে দ্বাদশে, শনি রয়েছে পঞ্চমে। এটা একেবারেই ভালো কম্বিনেশন নয়। এই কম্বিনেশন কিন্তু হিউজ প্রবলেমেটিক কম্বিনেশন। তাহলে তুলা লগ্নের মানুষের জন্য আমরা কি বলবো, যে প্রথম 6 মাস, সরি প্রথম 15 দিন যে প্রবলেম ছিল একাদশে রবি থাকার কারণে, সেই প্রবলেমটা কিছুটা কমবে। এবার আপনাদের প্রশ্ন আসবে, তাহলে প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা কি সব দিকে ছিল? না, জবের ক্ষেত্রে প্রবলেম ছিল না। পয়সা উপার্জন, ফাটকা টাকা পয়সা, বাড়িঘর পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না। তাহলে প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা ছিল রিলেশনশিপে, প্রেমের ক্ষেত্রে ছিল প্রবলেম। কারণ একাদশে রবি বসেছিল। যেই মুহূর্তে রবি একাদশ থেকে দ্বাদশে এসে হাজির হলো, যেই মুহূর্তে রবি একাদশ থেকে দ্বাদশে এসে হাজির হলো, তখনই কিন্তু কি হলো, রবি তার যে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করলো, এবং চাকরি পেশা ব্যবসা কর্ম অর্থ আয় উন্নতি ডেভেলপমেন্ট সাফল্য সব জায়গায় কিন্তু গন্ডগোল পাকিয়ে গেল। কারণ রবি একাদশে সক্ষেত্রে ছিল, ওই জায়গাগুলোকে সামলে রেখেছিল। এদিকে শনি বক্রী হয়ে আছে পঞ্চমে, প্রেমের ক্ষেত্রে অটোমেটিক্যালি গন্ডগোল। তাহলে প্রেমের ক্ষেত্রে এদিকে যে অটোমেটিক্যালি গন্ডগোল হয়ে আছে, তা সেইখানে যখন রবির দৃষ্টি পড়লো, ব্যাপারটা অনেক বেশি বিকট হয়ে রইলো। তাহলে শনির সপ্তমে রবি, পিতার শরীর খারাপ, ইগো প্রবলেমের কারণে কোনো সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা। আর শনির অষ্টমে রবি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের কারণে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, বাবার বড় সমস্যা, বাবার মৃত্যুতুল্য সমস্যাও হতে পারে। পালাচ্ছে পালাচ্ছে, মৃত্যুতুল্য সমস্যা বাবার ক্ষেত্রে হতে পারে। এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কিন্তু যখন হচ্ছে গিয়ে শনির অষ্টমে রবি বসে আছে, তখন কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট দেবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি, একটা ম্যাসিভ চেঞ্জ সেইগুলো হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফলে কর্ম পেশা অর্থ ব্যবসা আয় উন্নতি সাফল্য ইত্যাদি ক্ষেত্রে সমস্যা সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যখন বিবাহ প্রেম রিলেশনশিপ অ্যাটাচমেন্ট এই সমস্ত আসবে, সেইখানে হচ্ছে গিয়ে এই পজিশনটা বেটার। রিলেশনশিপের ক্ষেত্রে এই পজিশনটা বেটার, আর ফাইন্যান্সের ক্ষেত্রে মানি আর্নিং এর ক্ষেত্রে এই পজিশনটা বেটার। তাহলে এইবার কোনটা বেশি এসেনশিয়াল কোনটা বেশি আর্জেন্ট এটা বুঝতে হবে, বুঝে প্রেডিক্ট করবার চেষ্টা করতে হবে। তাহলে মোটামুটি আমরা গ্রহদের অবস্থানটা বুঝতে পারলাম। এবার দেখা যাক, ধরুন আমাদের একটা মুভমেন্ট দেখাই, সেটা হচ্ছে বুধ। তাহলে এটা হচ্ছে বুধ। তাহলে বুধ বক্রি হয়েছে 5 তারিখ, গত 5 তারিখ বুধ বক্রি হয়েছে। 17ই জুলাই এখানে প্রবেশ করেছিল, 5 তারিখে বুধ বক্রি হয়ে গেছে। বক্রি হতে হতে বুধ কর্কটে প্রবেশ করবে। তাহলে এখানে আমরা লিখবো বুধ এখানে প্রবেশ করবে 22 তারিখ। এটা কিন্তু রেট্রো। তাহলে এই রেট্রোটাকে ইন্ডিকেট করব কি করে? ইন্ডিকেশনটা একটুখানি দেখবেন আপনারা লক্ষ্য করে। এটা হচ্ছে রেট্রোর ইন্ডিকেশন। তাহলে আমরা বুঝলাম বুধ বক্রি হয়ে ঢুকলো, 22 তারিখ ঢুকলো।
29 তারিখ রেট্রো থেকে মার্গি হবে। এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো ডি, ডিভাইডেড ডিরেক্ট। তাহলে বুধ আমরা লিখেছি, বুধ বক্রি হয়েছে 5 তারিখ। এখানে বুধ, এটা হচ্ছে রেট্রোগ্রেড হয়েছে, এটা হচ্ছে 5। এখান থেকে বুধ আবার ঘুরে আসবে, ঘুরে এসে বুধ এখানে প্রবেশ করবে। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে ক্রস করবে, কর্কট রাশিটাকে বুধ ক্রস করবে। কর্কট কথা রাশি, বলছি, টিভি চলছে কিছু কি একটু হ্যাঁ, ডিস্টার্ব না হচ্ছে? টিভি চলছে না। তো কেউ কল করে আর কথা বলছে, তাই না না? না না না, না, না। এখন ঠিক আছে, আশা করি ঠিক আছে। তো এবার এখানে হচ্ছে গিয়ে বুধ রেট্রো হয়েছে 5 তারিখ, বুধ 29 তারিখ 22 তারিখ ঢুকলো, মার্গী হলো 29 তারিখ। 29 তারিখের পরে 4ঠা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর আবার এখানে ঢুকবে। তাহলে এটাকে আমরা লিখে রাখি রি এন্ট্রি। তাহলে রি এন্ট্রি হচ্ছে 4ঠা সেপ্টেম্বর, আর এইখান থেকে বেরিয়ে যাবে, মানে সিংহ রাশি থেকে বুধ বেরিয়ে যাবে, এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। তাহলে দেখুন, একমাত্র বুধের ট্রানজিটটাকে করবার জন্য আমাকে কত কিছু লিখতে হলো, আমাকে কত কিছু ছবি আঁকতে হলো। এবার একটা ঘটনার একটা ট্রেন্ড পেলাম, এটা কিন্তু পারফেক্ট প্রেডিকশন হলো না। পারফেক্ট প্রেডিকশনের জন্য আমাদেরকে কি করতে হবে? আরো বাকি গ্রহগুলোকে দেখতে হবে। এটা হচ্ছে একটা ঘটনার ট্রেন্ড। এখানে আমাদের দশা নেই, শুধুমাত্র কি রয়েছে? গ্রহদের মুভমেন্ট। তাহলে কিভাবে ছবিটা আঁকবো আমরা বুঝতে পারলাম। আরেকটু যদি আমরা অ্যাড করতে চাই এখানে, রাহু কোন নক্ষত্রে আছে কে জানে? উত্তর ভাদ্রপদ। রাহু আছে উত্তর ভাদ্রপদ। ভালো কথা, রাহু উত্তর ভাদ্রপদে রয়েছে। শনি কোথায় রয়েছে? আমি ভুল করলাম, ভুল করলাম, ভুল করলাম। স্যার পূর্ব ভাদ্রপদ। শনিদেব সে পূর্ব ভাদ্রপদ। তাহলে এই ট্রানজিট গুলো আমরা জানি। এবার এই বুধের যে মুভমেন্ট, বুধের যে 5টা ট্রানজিট, এরা কিন্তু ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। ছোট ছোট
বাট ভেরি স্ট্রং ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্টের রেজাল্ট যে অনেক দিন থাকবে, সুদূর প্রসারী হবে, সর্বনাশ হয়ে যাবে, তা একেবারেই নয়। বাট এদের ইম্প্যাক্টও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তা যখন আপনি ট্রানজিট ক্যালকুলেশন করবেন বা রাশিফল ক্যালকুলেট করবেন, আপনাকে এইরকম একটা চার্ট বানিয়ে নিতে হবে, বাকি গ্রহরা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেইটা দেখে আমাদেরকে পুরোটা করতে হবে। এবার আমরা ট্রানজিটের রাশিফলটাকে করবো কি করে, সেটা আমরা একটু দেখিয়ে দিই। প্রথম দেখুন, আমার এবার একজনকে জাতকের বিচার করব যার লগ্ন হচ্ছে সে মিথুন রাশি। মিথুন রাশির একজন লোক, তাকে আমি বিচার করবো। মিথুন রাশির একজন লোককে আমরা বিচার করব। তাহলে প্রথম কি 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 বিষয়ে বলবেন তার একটা লিস্ট করতে হবে। যখন আপনি রাশিফল বিচার করছেন, কোন কোন টপিকের উপরে আপনি বলবেন, সেই টপিকের উপরে আমাদেরকে ডিসকাস করতে হবে। এক সেকেন্ড, স্টার্ট করছি। তাহলে প্রথমে আপনি হেলথ নিয়ে বলতে পারেন। তাহলে হেলথ নিয়ে বললে হেলথ কি করে বলবেন? তাহলে মিথুন রাশির ক্ষেত্রে রাহু দশমে বসে আছে, তার মানে আর্থারাইটিসের টেন্ডেন্সি। এটা কি রাশি? জলরাশি। তাহলে অস্টিও আর্থারাইটিস নয়, এটা লিকুইড ওরিয়েন্টেড আর্থারাইটিস, রিমাটয়েড আর্থারাইটিস বা অন্য কোনো টাইপের আর্থারাইটিস ইত্যাদি হওয়ার সম্ভাবনা। তারপরে কি বলবেন? তারপরে বলবেন দেখো তোমার তো কেতু 4th হাউসে বসে রয়েছে, ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা, বুকটা ভারী ভারী হয়ে যাওয়া। বায়ু রাশিতে তো নেই, ওটা আছে পৃথ্বী রাশিতে, ধাক্কা খাওয়া, চোট লাগা। তাহলে সেটা বলবেন। এর সঙ্গে সঙ্গে বুধ যেহেতু লগ্নপতি বক্রী হয়ে আছে, কিছু অল্প বিস্তর নার্ভের প্রবলেম, সেটাও আসতে পারে। 9 নম্বর ঘরে শনি বসে আছে। শনি হচ্ছে ক্রিয়েটার অফ পেইন, শনি হচ্ছে ক্রিয়েটার অফ অবস্ট্রাকশন, স্ট্রাগল, এই সমস্ত কিছু আপনাকে দেবে হচ্ছে গিয়ে শনি। তাহলে শনি নবমে বসে আছে, তাহলে ভাগ্যের বিড়ম্বনা, হাঁটুতে ব্যথা, থাইতে ব্যথা, এগুলোর কারণে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে না পারা, যেটা আপনার সাকসেস হওয়ার কথা ছিল সেই সাকসেসটা না পাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কারণে বাবের তার সঙ্গে সঙ্গে কোনো কারণে বাবার সঙ্গে মতের অমিল হওয়ার চেষ্টা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝা গেল? এরপরে আমাদের প্রেডিকশন হবে এডুকেশন নিয়ে, কারণ শরীরটা সুস্থ থাকার পরে তো এডুকেশনের চিন্তা ভাবনা করবে। সে বাচ্চা হোক বড় হোক, তার তো দরকার এডুকেশন। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে প্রাইমারি এডুকেশন, প্রিলিমিনারি এডুকেশন, এগুলো খুব খারাপ যাবে না, মোটামুটি ঠিকঠাক ভাবেই যাবে। কারণ লগ্নপতির গতি একটা বড় সময় ধরে লগ্নের দিকে, এটা একটা খুব বড়, খুব স্ট্রং কম্বিনেশন, তাতে লগ্নটা স্ট্রেংথ পাবে। এই সমস্ত গেল। এর সঙ্গে মিথুনের আর একটা সমস্যা হবে, সেটা হচ্ছে গিয়ে পার্সোনালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গন্ডগোল। তো পার্সোনালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা গন্ডগোল হবে। 2 নম্বর হচ্ছে বৃহস্পতি দ্বাদশে রয়েছে মিথুনের, সেটাও পার্সোনালিটি ট্রেটস এর ক্ষেত্রে কিছু গন্ডগোল দেবে। তাই এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রেডিকশনের সময় মাথায় রেখে প্রেডিক্ট করতে হবে। এবার আমরা চলে আসবো ফাইন্যান্স। তাহলে বুধ যখন তৃতীয়, পয়সা আয় করার প্রচুর ইচ্ছা। বুধ যখন তৃতীয় থেকে দ্বিতীয়, তখন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কুটুম্বের কারণে বাধা, শত্রুতা বৃদ্ধি। তবে বন্ধুরা পাশে থাকবে, বুধ কিন্তু চতুর্থপতিও। এখানে বুধ বক্রী অবস্থায় থাকছে প্রথমে, তাহলে সেখান থেকে বুধ যখন মার্গী হবে, তখন সাকসেস রেটটাকে বাড়াবে। বুধের যে গতি দেখতে পাওয়া যাবে, সেই গতিতে বুধ সাফল্যকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং
আমাদেরকে প্ল্যানেট টু প্ল্যানেট প্রেডিকশন করবার চেষ্টা করতে হবে। এরপরে যখন থার্ড হাউসে বুধ মার্গী হয়ে ঢুকছে 4 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত, এই সময় কিছু অভূতপূর্ব অদৃষ্টপূর্ব চেঞ্জ, যেটা এক্স্যাক্টলি ভাগ্যের দুর্বিপাকে পড়ে হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু সেটা আসতে পারে। তাহলে এটা আমরা পেলাম। এরপরে আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে রবি। রবি মেইনলি ইন্ডিকেট করে পার্সোনালিটি এবং বিভিন্ন বিষয়ের থেকে দূরত্ব সৃষ্টি হওয়া, যেখানে রয়েছে সেখানে অশান্তি। তাহলে রবি প্রথমে থাকবে থার্ড হাউসে, ভ্রাতৃ ভাই বোন এদের সঙ্গে সমস্যা। তারপরে আসবে চতুর্থে, বাবা মার সঙ্গে, বিশেষ করে মার সঙ্গে ঝামেলা অশান্তি। এবং যখন হচ্ছে গিয়ে চতুর্থে থাকবে, তখন ইগো প্রবলেমকে মারাত্মকভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। পার্সোনালি ইগো প্রবলেম সেটাকে ভীষণ ভীষণ ভাবে বাড়িয়ে দেবে। এবং এই বাড়িয়ে দেওয়ার কারণে আলটিমেটলি লোকটার বাড়ির লোকজন, পরিবার, প্রতিবেশী এদের থেকে দূরত্ব সেটা বাড়বে। মোটামুটি আমি বোঝাতে পারলাম। এইবার হচ্ছে কিছু কিছু বিষয়, কতগুলো স্পেসিফিক বিষয়, যেমন হচ্ছে গিয়ে ভূমি, জমি, ব্যবসা, চাকরি, ইন্টারভিউ, এগুলোর একটা লিস্ট করতে হবে। বিদেশ যাত্রা, ভাই বোনের অবস্থা, মানসিক অবস্থা, মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে পড়বে কিনা, মহিলাদের ক্ষেত্রে গাইনো ইস্যুস আসবে কিনা, ঘর বাড়ি সন্তান, জমি জায়গা বাহন, এই সমস্ত বিষয়ের একটা লিস্ট করতে হবে। ওই বিষয়গুলি থেকে আপনাকে গ্রহ অবস্থান অনুযায়ী প্রেডিক্ট করতে হবে, মানুষকে গাইড করতে হবে, বলে দিতে হবে যে দেখো ভাই, তোমার কিন্তু এখন তোমার রাশি মিথুন, তোমার এখন দেখো ভাই, তোমার কিন্তু নবমে শনি চলছে, শনি বক্রী হয়ে আছে, তুমি কিন্তু খুব ভালো যে ভাগ্য হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। তাহলে শনির কারণে কি হতে পারে আমরা জানলাম। রাহু বসে রয়েছে শনির নক্ষত্রে, এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রাহু বসে আছে শনির নক্ষত্রে, শনি বসে আছে দশমে, সরি দশমের দ্বাদশে মানে নবমে। তাহলে এবার এই রাহু দশমে থাকার কারণে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকার কারণে শনি চাকরি পাল্টে দেওয়াতে পারে। শ- 9 নম্বর ঘর তো দশমের দ্বাদশ ঘর। তাহলে শনি চাকরি পাল্টে যাওয়া, চাকরি ছেড়ে দেওয়া, চাকরি চেঞ্জ করা, এরকম কিছু রয়েছে শনি ইন্ডিকেট করছে। তাহলে যেহেতু রাহু উত্তর ভাদ্রপদে অর্থাৎ শনির নক্ষত্রে রয়েছে, তার জন্য কিন্তু আমাদের জব চেঞ্জের পসিবিলিটি সেটা বাড়বে। তাহলে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। এবার ইন্টারভিউতে সাকসেসফুল হবে কিনা, হবে না। কারণ কি? কারণ হচ্ছে কি, এখানে সরাসরি দশম ভাবের সঙ্গে দ্বিতীয় ভাব সম্পর্ক করেনি। দশম ভাবে ইন্টারভিউ তো মুখ দিয়ে দেবো, ইন্টারভিউ তো আর দাঁত দিয়ে হাত দিয়ে কাট দিয়ে দেবো না, ইন্টারভিউটা দেবো মুখ দিয়ে। তাহলে সেকেন্ড হাউসের সঙ্গে ফোর্থ হাউসের কম্বিনেশন, এবং তার সঙ্গে সঙ্গে 2 4 10 ইন্টারভিউতে সাকসেস এবং চাকরি প্রাপ্তি। 10 মানে চাকরি, 2 মানে 2 মানে হচ্ছে আমার বাক্য, বাক শক্তি। আর 10 মানে আমরা বললাম চাকরি, চাকরি প্রাপ্তি। আর এখানে একটা কম্পিটিশন আছে, তাই জন্য আমাদেরকে 2 6 10-এর কম্বিনেশন দরকার। এছাড়াও 2 4 10 তাতেও চাকরি হতে পারে যদি ভালো যোগ থাকে। আহ এখানে বুধ সেকেন্ড হাউসে বসে রয়েছে, আর নবমপতি সে হচ্ছে গিয়ে, সরি দশমে রাহু, সে হচ্ছে গিয়ে নবমপতি শনির নক্ষত্রে রয়েছে। আর এখানে দ্বিতীয়পতি বুধ, দ্বিতীয়পতি চন্দ্র, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে সরাসরি এই সময় বৃহস্পতির সাথে, বৃহস্পতি হচ্ছেন একাদশপতি,
একাদশ পতির সাথে দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতি, আহ তারপরে হচ্ছে ফোর্থ হাউসটাকে আমরা দেখলাম, সিক্সথ হাউসকে আমরা দেখবো ফর কম্পিটিশন। তাহলে সেই তাদের সঙ্গে যেহেতু কোনো বেনিফিশিয়াল সম্পর্ক করেনি, আর তার জন্য হচ্ছে গিয়ে মিথুনের এখন কিন্তু চাকরি হওয়াটা মুশকিল আছে। এরপর একটা খুব ভাইটাল প্রবলেম নিয়ে আসবে। আপনারা যারা বিশেষ করে মহিলা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বারবার আসবে। সেটা হচ্ছে বিয়ে, আদৌ বিয়ে হবে কিনা, বর পালিয়ে গেছে, সরি বর না, প্রেমিক পালিয়ে গেছে, প্রেমিক ফিরে আসবে কিনা, এরকম ব্যাপার স্যাপার এই সমস্ত প্রশ্ন নিয়ে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 5 নম্বর ঘর রবি, শনি, রাহু, কেতু, মঙ্গল, এদেরকে দেখবো। শুক্রকেও দেখবো পজিটিভিটি বাড়ানোর জন্য। তাহলে এখন এই মুহূর্তে সপ্তমপতি দ্বাদশে আছে। তাহলে কি বলতে হবে, যে বউকে বাবা একটু সামলে চলো, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। তো এক ভদ্রলোক হঠাৎ দেখছে তার বউ তাকে ফোন করেছে। তো বউ ফোন করাতে বউ ফোন করে বলছে, শোনো না। বলছে, হ্যাঁ বলো। বলছে, উম, বউ ফোন করে বলছে, শোনো না। বলছে, হ্যাঁ বলো। বলছে, আসার সময় একটা মুভ নিয়ে এসো। বলছে, মুভ নিয়ে আসবো? বলছে, হ্যাঁ একটা মুভ নিয়ে আসো, তোমার লাগবে। বলছে, কেন, আমার তো চোট লাগেনি। বলছে, না তুমি তো এখনো বাড়িতেও আসোনি, মানে বাড়িতে আসলে পরে আচ্ছা করে পিটাবে পিটাবে, পেটানোর পরে মুভ লাগিয়ে দেবে। তাহলে এইটা হচ্ছে সিচুয়েশন, সাবধান থাকতে হবে। তাহলে প্রথম, যারা বুঝতে পারছেন না, তারা দেখুন, প্রথম হচ্ছে কি আপনি কোন রাশির রাশিফল করতে চাইছেন সেটাকে লিখে ফেললেন। এবার হচ্ছে গ্রহগুলোকে লিখতে হবে। গ্রহগুলো কিন্তু একদিনের গ্রহ নয়, গ্রহগুলো হচ্ছে পুরো একটা টাইম পিরিয়ডের গ্রহ, 1 মাসের গ্রহ। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, সেটা হচ্ছে বুধটাকে আমি দেখালাম। তাহলে বুধকে দেখিয়ে আমি একটু মঙ্গলটাকেও দেখে নিই। এটা আমি বুধ এই মুহূর্তে রয়েছে, আমি একটু দেখে নিই, হ্যাঁ? আমি মঙ্গলটাকে দেখি। মঙ্গল মার্স, 26শে আগস্ট থেকে বুধ মিথুনে ঢুকছে। তাহলে তার আগে বুধ কোথায়, মঙ্গল কোথায় থাকছে? এখানে হচ্ছে মঙ্গল থাকবে, এখানে মঙ্গলকে আমরা দেখে রেখে দিলাম। আর কবে থেকে আমরা মঙ্গলকে এখানে পাবো মিথুনে, সেটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে 26শে আগস্ট। তাহলে মঙ্গলকে আমরা 26শে আগস্ট থেকে মিথুনে পাবো। তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো যে মিথুন রাশি বা লগ্নের মানুষদের 26 তারিখের পর থেকে শরীরটা খারাপ যাবে, পেটের প্রবলেম, ব্যথা, যন্ত্রণা এগুলি বাড়বে। আর কি হবে, মাথাটা একটুখানি গরম হয়ে যাওয়ার চেষ্টা করবে। মিথুন কথায় কথায় তার মাথাটা গরম হয়ে যাবে। তাহলে এটা পরিষ্কার হলো। রাখি ম্যাডাম, এই জায়গাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু সব ঘেটে যাচ্ছে স্যার, প্রচুর কঠিন লাগছে আজকে। এবার আরেকটু আমি সিম্পল করি, এখন কি আছে, এখন মঙ্গল কোথায় বসে আছে? এখন মঙ্গল বসে আছে আমাদের দ্বাদশে। মঙ্গলকে একাদশপতি এবং ষষ্ঠপতি। তাহলে ষষ্ঠপতি একাদশপতি দ্বাদশে বসে আছে। তাহলে এই সময় মামলা, ষষ্ঠ মানে মামলা, একাদশ মানে সাকসেস, দ্বাদশ মানে ব্যয়। ষষ্ঠ মানে মামলা, একাদশ মানে সাকসেস, ষষ্ঠ মানে মামলা, একাদশ মানে সাকসেস, দ্বাদশ মানে ব্যয়। তাহলে ষষ্ঠপতি একাদশপতি সে দ্বাদশে বসে আছে। যদি এই সময় কোনো মামলা মোকদ্দমা হয়, তাহলে এই লোক, মিথুন রাশির এই লোক মামলায় জিততে পারবে না। মঙ্গল ভূমির কারক গ্রহ, কি ধরনের মামলা হওয়ার সম্ভাবনা বেশি? সেটা হচ্ছে গিয়ে অবশ্যই জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি রিলেটেড মামলা হওয়ার সম্ভাবনা বেশি। ষষ্ঠপতি দ্বাদশে, ষষ্ঠপতি ষষ্ঠ মানে কি, মামা। তাহলে মামা বাড়ির সঙ্গে সম্পর্কে একটু ডিস্টারবেন্স। তারপরে কি হলো, ষষ্ঠপতি লগ্নে। তাহলে এবার
মামাবাড়ির সঙ্গে যে সম্পর্কটা খারাপ চলছিল সেটা ঠিক হওয়ার দিকে এগিয়ে গেল। তার সঙ্গে সঙ্গে কি হলো, মঙ্গল লগ্নে এসে উপস্থিত হলো বা রাশিতে এসে উপস্থিত হলো। প্রতিবাদী মানসিকতা, বৈপ্লবিক মানসিকতার বৃদ্ধি ঘটতে দেখতে পাওয়া গেল। এবার বিষয়টা পরিষ্কার হয়েছে। হ্যাঁ। তাহলে এইভাবে আমাদেরকে ভাঙতে হবে, ভেঙে কারকত্ব অনুসারে, আমি বারবার বলেছি কারকত্বটাই আলটিমেট, এবং কারকত্ব ধরে ধরে জায়গাটা ঠিকঠাক করতে হবে। পাপিয়া ম্যাডাম পরিষ্কার? সারা শব্দ নেই? আজকে সবাই অস্থির হয়ে যাচ্ছে স্যার। কে অস্থির হয়ে যাচ্ছে? মানে আমরা আর কি, মানে এত কঠিন লাগছে ওই জন্য ভাবি আজকে বোধহয় চুপ করে গেছে নাকি, জানি না। না না, বুঝতে পেরেছি, ভালোভাবেই বুঝতে পেরেছি। তো ঠিক আছে, এইবার এইভাবে হচ্ছে গিয়ে আমাদের রাশিফল যদি আমরা জাজ করতে চাই, আমার লাগবে একটা প্রপার চার্ট, যেটা হচ্ছে 1 মাসের চার্ট। এরপরে এটা হচ্ছে আমার 1 মাসের চার্ট। শুধুমাত্র বুধ শুক্র এগুলো একটু গন্ডগোল করে, বাকিগুলো সিম্পল। এরপরে আমার কি লাগবে, এরপরে আবার কতগুলো স্পেশাল ডেট লাগবে। তাহলে নাম্বার 1 কি, পূর্ণিমা। এই ডেটগুলো আমার লাগবে। পূর্ণিমা মানে কি, রবিচন্দ্র, রবিচন্দ্র বিপরীতে। আর অমাবস্যা মানে কি, অমাবস্যা মানে হচ্ছে রবিচন্দ্র একত্রে। তাহলে যখন রবিচন্দ্র বিপরীতে, তখন জাতকের মানসিক অবস্থা একরকম হবে। আর যখন রবিচন্দ্র একত্রে, তখন জাতকের মানসিক অবস্থা আর একরকম হবে। রবিটা কোথায় তার উপরে ডিপেন্ড করবে। রবিটা ধরুন এখন রয়েছে রবি সিংহে, মানে শ্রাবণ মাস চলে যাওয়ার পরে রবি সিংহে ঢুকবে। এই সর্বনাশ করছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে সান এখানে ঢুকবে। তাহলে রবি যখন এখানে ঢুকবে, তাহলে পূর্ণিমাতে কি হবে, চন্দ্ররা তৃতীয়। তৃতীয় মানে কি, তৃতীয় মানে কমিউনিকেশন। কিসের কমিউনিকেশন? কমিউনিকেশন হচ্ছে রবির কমিউনিকেশন। রবিকে অথরিটি, বস। তাহলে রবির সঙ্গে যখন আপনার কমিউনিকেশন হচ্ছে, চাঁদ হচ্ছে গিয়ে যোগাযোগ করিয়ে দেবে। চাঁদকে আমরা বলতে পারি কিছু আহ মানসিক তৃপ্তি, শান্তি এগুলো দেবে। এবং চাঁদ যেহেতু দ্বিতীয় পতি, দ্বিতীয় বার হচ্ছে গেইন, তাহলে এই রবিচন্দ্র কম্বিনেশন আপনার জন্য গেইন এনে দেবে। এবার যেই মাত্র অমাবস্যা হবে, ভুল বললাম, এটা অমাবস্যা গেল, যেই মাত্র পূর্ণিমা হবে, তাহলে এখানে অমাবস্যায় কি হচ্ছিল, কিছু হায়ার অথরিটি, পার্টি, পলিটিশিয়ান এদের সঙ্গে যোগাযোগ, তার ফলে আপনার কিছু উন্নতি, গেইন, কিছু ডেভেলপমেন্ট, এই সমস্ত। এবার রবি যখন বিপরীতে চন্দ্র চলে গেল, তখন হচ্ছে ইগো, ইগোর কারণে মেন্টাল ডিস্টারবেন্স। ওই ধরনের লোকগুলোর সঙ্গেই একটু অ্যাটাচমেন্টের বদলে দূরত্ব বৃদ্ধি, কমিউনিকেশন প্রপার ওয়েতে হওয়ার ক্ষেত্রে বাধা। এবং এই ক্ষেত্রে রবির বিপরীতে যখনই চন্দ্র যাবে, এবং রবি চন্দ্র মিলে যাদেরকে কন্ট্রোল করবে, তারা হচ্ছে আপনার বাবা, আপনার শ্বশুর মশাই, ইত্যাদি ইত্যাদি। তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এবং এই শরীর স্বাস্থ্যগুলো চন্দ্র ওরিয়েন্টেড। সেটা ব্লাড রিলেটেড হতে পারে, সেটা স্কিন রিলেটেড হতে পারে, সেটা হচ্ছে গিয়ে মন রিলেটেড হতে পারে। মন মানে হচ্ছে গিয়ে মানসিকতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত হতে পারে। তাহলে রাশিফল প্রেডিক্ট করাটা আপনাদেরকে মোটামুটি বোঝা গেল। পরিষ্কার? কারোর হ্যাঁ, কাছে পরিষ্কার হয়েছে, হ্যাঁ। অসুবিধা হলে একটুখানি বলুন, তাহলে আমি সেটা আবার ডিসকাস করে দিচ্ছি।
অমাবস্যা পূর্ণিমাটা স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন? দেখুন, পরের মাসে আমি চলে যাই, একটা মাস তো হয়েছে, আমি পরের মাসে চলে যাই। এটা হচ্ছে আশ্বিন। রবি। রবিকে আমরা রবি লিখবো, সূর্য লিখবো, এই সমস্ত লিখবার চেষ্টা করবো। তাহলে এটা হচ্ছে ফোর্থ হাউস। তাহলে ফোর্থ হাউস মানে কি? বন্ধুত্ব, মিত্রতা, মা, ইত্যাদি ইত্যাদি। তাহলে ফোর্থ হাউসে যখন রবি এসে উপস্থিত এবং ফোর্থ হাউসের সঙ্গে চন্দ্র এসে উপস্থিত, চন্দ্রকে দ্বিতীয় পতি চতুর্থে এসে উপস্থিত হচ্ছে, দ্বিতীয় পতি চতুর্থে এসে উপস্থিত হওয়া মানে হচ্ছে গিয়ে বন্ধু বান্ধবের মাধ্যমে উন্নতি বা উন্নতির কারণে বন্ধু বান্ধব সৃষ্টি। কারোর একটা মাইক্রোফোন অন হয়ে আছে। তাহলে দ্বিতীয় পতি চতুর্থে মানে বন্ধু বান্ধবের কারণে উন্নতি, অথবা উন্নতির কারণে উন্নতি সৃষ্টি করব, তার জন্য বন্ধু বান্ধব সৃষ্টি। এখানে বন্ধু বান্ধব গুলো কিরকম বন্ধু বান্ধব? যারা একটু প্রফেশনাল। এখানে মেন্টাল অ্যাটাচমেন্টটা কমে গেল। মেন্টাল অ্যাটাচমেন্ট কেন কমলো? কারণ রবি আছে। রবি ইগো। রবি হচ্ছে গিয়ে প্রফেশনালিজমকে ইন্ডিকেট করে, অথরিটি, পার্টি, পলিটিশিয়ান, ক্ষমতাশালী ব্যক্তিত্ব, অথরিটি, এদের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি হলো। তাহলে রবি যখন এইরকম বন্ধুত্ব সৃষ্টি করাচ্ছে, সেই বন্ধুত্বের মাধ্যমে কিছু গেইন হতে পারে। আর যখন হচ্ছে গিয়ে পূর্ণিমা, পূর্ণিমা যখন হচ্ছে মানে রবির আলো গিয়ে চাঁদের উপরে পড়বে, তখন চাঁদ কোথায় থাকবে? মীন রাশিতে। এটা চাঁদের জন্য একটা ভালো জায়গা। দ্বিতীয় পতি দশমে অবস্থান করবেন এবং রবির দৃষ্টি তার উপরে পড়বেন, অর্থাৎ কর্মে উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। কারণ টেন্থ হাউস হচ্ছে কর্ম, দ্বিতীয় হচ্ছে গেইন, চতুর্থে বসে আছে রবি। এবং এই চতুর্থে বসে থাকা রবির কারণে বাড়ির থেকে দূরে ট্রান্সফার হয়ে যাওয়া, তা অবশ্য প্রমোশন হবে, ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে জাস্ট একদম সিম্পলি আপনারা রাশিফল দেখে প্রেডিক্ট করুন। পূর্ণিমা, অমাবস্যা এগুলো ইম্পর্টেন্ট ডে। যদি এখানে গ্রহণ হয় তাহলে রাহু কেতু অ্যাটাচড হবে। গ্রহণে যদি 4 নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, যেটা এখন আছে, এখন এই ঘরেই কেতু আছে, রাহুর ঘরে, রাহু ওখানে বসে আছে, ওখানে যদি গ্রহণটা হয়, যদি এই অবস্থায় পূর্ণ সূর্য গ্রহণ বা পূর্ণ চন্দ্র গ্রহণ বা গ্রহণ দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা কিন্তু ভালো রকম ডিস্টারবেন্স তৈরি করবে এবং মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের বাড়িতে একটা বিরাট ডেঞ্জারাস পরিবর্তন, সেটা আসার সম্ভাবনা সৃষ্টি হবে। কঠিন পরিবর্তন আসতে পারে, বাড়িতে একদম লন্ডভন্ড হয়ে যাওয়া বিরাট সমস্যা, সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। বোঝা গেল? তাহলে গ্রহণ যদি পড়ে, সেটাও কিন্তু বিপজ্জনক, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে মোটামুটি রাশিফল বলার বেসিক জায়গাগুলো আমরা বুঝতে পারলাম। এবার দিনের দিন রাশিফলটা কি করে বলবো? আজকের রাশিফল তো আর আহ কালকে চলবে না, কালকে তো কিছু পরিবর্তন চাই, কিন্তু রাশিচক্র তো একই জায়গায় আছে, কোথাও কিছু পরিবর্তন নেই। তাহলে সেটা বলবো কি করে? তাহলে আমি একটু শেয়ারটা চেঞ্জ করছি। দেখুন, এটা আমি হচ্ছে কি কালকের রাশিফল বলবো। আমি কি নেবো? আমি সকাল 5টা, 7 তারিখটাকে আমি 8 তারিখ নিয়ে নিচ্ছি, 8-8। আর আমি সকাল 5টাটাকে একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিচ্ছি। প্লেস অফ বার্থ বা জায়গাটা হচ্ছে কি আমার জন্য কলকাতা, সেখান থেকে আমি শুরু করলাম। যারা এই হরোস্কোপ সফটওয়্যারটা ইউজ করেন তাদের জন্য আর কি ব্যাপারটা ইজি হবে। বাকি যারা রয়েছেন তারাও করে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। নিজের নিজের পদ্ধতিকে ব্যবহার করতে পারেন। শুধু এইখানে এইখানে একটু চেঞ্জ করে নেব আমরা। এটা হচ্ছে ষষ্ঠী অংশ কুণ্ডলী, ব্যাস চলে এসছে। ষষ্ঠী অংশ কুণ্ডলী দেখা যাচ্ছে? ষষ্ঠী অংশ দেখা যাচ্ছে?
হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ভেরি গুড। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে এবার ষষ্ঠী অংশ কুণ্ডলীতে আমি মেষকে নিয়ে প্রেডিক্ট করব। এক সেকেন্ড, এর মেষে দাগ দিলাম। এবার এখান থেকে প্রেডিকশন করব। বুদ্ধির ভুলের কারণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, খ্যাতিমান ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কের কারণে উন্নতি, লাভ বৃদ্ধি, প্রেমের ক্ষেত্রে সমস্যা, ওকালতি পেশায় ডেভেলপমেন্টের সম্ভাবনা, বাক্যের উগ্রতার কারণে শত্রু বৃদ্ধি। কেন বাক্যের উগ্রতাটা আসবে কেন? কারণ দ্বিতীয় কে আছে? মঙ্গল। ষষ্ঠে কে আছে? রাহু। তাহলে এখানে একদম পরিষ্কার, দ্বিতীয়ের উগ্রতার কারণে ষষ্ঠে ডেভেলপমেন্ট। কারণ আপনারা সবাই জানেন যে আমি এখানে যেটা করব তার রেজাল্ট বেরোবে কোথায়? 5 নম্বর ঘরে। এটা তো পরিষ্কার যে আমি এখানে যা করব, 1 নম্বর ঘরে যা করব তার রেজাল্ট আসবে 5 নম্বরে। তাহলে 2 নম্বর ঘরে মঙ্গল যা করবে, মঙ্গল কি করবে? চটরপটর কথা। তাহলে 2 নম্বর ঘরে মঙ্গল যে কাণ্ডটি করবে তার রেজাল্ট আমি পাবো কোথায়? 2 এর পঞ্চমে, অর্থাৎ ষষ্ঠে। তাহলে ষষ্ঠে কি আছে? শত্রু। বাক্যের কারণে শত্রু বেশি। এখানে ষষ্ঠে আরেকটা গল্প আছে কিন্তু। ষষ্ঠটা হচ্ছে পেট, আর দ্বিতীয়টা হচ্ছে মুখ। তাহলে অতিরিক্ত খাদ্যের কারণে ভয়ঙ্কর পেট খারাপ। এবার কি বোঝাতে পারলাম মোটামুটি? হ্যাঁ স্যার। 7 নম্বর ঘরে চন্দ্র বসে আছে, তার মানে হচ্ছে কি প্রেমের ক্ষেত্রে অশান্তি। প্রেম না, বিবাহিত জীবনে অশান্তি। কেন অশান্তি? অশান্তির কোনো কারণ নেই। ধরুন রাস্তা থেকে আসছে হাজবেন্ড ওয়াইফ, আস্তে আস্তে হচ্ছে গিয়ে হঠাৎ নাকে ধুলো চলে গেছে হাজবেন্ড বা ওয়াইফের, তো হাঁচি দিয়েছে। তো ধরে নিচ্ছি ওয়াইফ হাঁচি দিয়েছে, হাজবেন্ড বললো হাঁচলে কেন? মাঝ রাস্তায় হাঁচলে কেন? বউ বললো আমি কি রাস্তায় হাঁচতেও পারবো না? ওই যে না, তুমি এই লোকটাকে দেখে হেঁটেছো। বউ বলছে বলো কি, কোন লোককে দেখে কখন হাঁচলাম? হাঁচি পেয়েছে, হাঁচি হেঁচেছি। শুরু হলো অশান্তি। এই অশান্তির কারণ হচ্ছে চন্দ্র। এটা কি বুঝতে পারলেন? হাঁচি হচ্ছে চন্দ্রের হাতে। চন্দ্র আর শনি মিলে হাঁচায়, মানে হাঁচি দেয় যে মানুষ, সেটা হচ্ছে চন্দ্র আর শনির ক্যারেক্টারিস্টিক্স। চন্দ্র কোন রাশিতে আছে? বায়ু রাশিতে। হাঁচিটা কিরকম? হাঁচিটা হচ্ছে প্রচন্ড বেগে হয়েছে, প্রচন্ড আওয়াজে হচ্ছে, সেই নিয়ে ঝগড়া। আর ঝগড়া করবেই, কারণ দ্বিতীয় মঙ্গল আছে। অষ্টমে বৃহস্পতি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে গন্ডগোল, টিচারের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি। তাহলে ডেলি রাশিফলটা বোঝা গেল নাকি আরেকটা করে দেখিয়ে দেবো? আর একটা দেখান স্যার। আরেকটা তো আমি দেখাবো, কিন্তু এর জন্য বাড়তি টাকাটা কে দেবে? যাই হোক, তাহলে আমি আরেকটা রাশি নিচ্ছি। এক সেকেন্ড। এটা কিন্তু একদম পারফেক্ট রাশিফল প্রেডিকশন। আচ্ছা, এই ভিডিওটা আমি আপলোড করব, কিন্তু ওটা আনলিস্টেড ফর্মে থাকবে। এটা সবার সঙ্গে শেয়ার করার মতন ভিডিও নয়। কিছু কিছু ট্রিক্স থাকে তো, যেগুলো ঘরানাতে ঘরানাতে চলে। তো এটা আমি আনলিস্টেড ফর্মে রাখবো। যাদের কাছে আপনার গ্রুপে যাদের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক নিয়ে আপনারা দেখতে পারবেন। আর আপনারা যদি কাউকে লিঙ্ক শেয়ার করেন তাহলে সে দেখতে পাবে। তাহলে আমরা এখানে হচ্ছে গিয়ে বৃষ রাশিটা দেখবো। অকারণ জেদ বৃদ্ধি, ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে, প্রেমের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার অভাব, সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা, বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে শত্রুতা, ডিপ্রেশনের টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির কারণে আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা, বিবাহিত জীবনে আংশিক শান্তি স্বস্তি ফিরে আসবে। স্ত্রী বা স্বামীর কারণে অর্থহানির সম্ভাবনা, চাকুরি ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। বুদ্ধির ভুলের কারণে সাকসেস রেট কমতে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কাজকর্মে সাফল্য আসতে চলেছে।
তাহলে এবার হচ্ছে গিয়ে বোঝা গেল মোটামুটি ব্যাপারটা। এবার আমি একটা দিনকে পাল্টে দিচ্ছি, আমি এই ডেটটাকে পাল্টাচ্ছি। 8টা হয়ে যাবে 9 তারিখ। কিছু কিছু বেসিক জিনিস একদম পাল্টাবে, সেটা হচ্ছে পঞ্চাঙ্গ পাল্টে যাবে, তিথি পাল্টাবে, নক্ষত্র পাল্টাবে। তার সঙ্গে সঙ্গে নক্ষত্র চরণ পাল্টাবে, চরণ অধিপতি পাল্টাবে, পায়া পাল্টাবে। এগুলো একটু দেখেও আমরা প্রেডিকশন করব। তো দেখুন, কালকের ষষ্ঠাংশ কুণ্ডলী জাস্ট আগামীকাল, মানে একদিন আমি বাড়িয়ে দিয়েছি। মানে সকাল পরশুদিন সকাল 5টার কুণ্ডলী এটা, মানে আপনি যদি পরশুদিনের প্রেডিকশন করতে যান তাহলে এটা দেখুন, মঙ্গল শুক্র রবি বুধ কেতু সব পাল্টে গেছে। শনির পজিশন পাল্টে গেছে। শনি উল্টো দিকে ঘুরেছে, শনি ছিল বক্রী, উল্টো দিকে ঘুরেছে। বুধ বক্রী ছিল, উল্টো দিকে ঘুরে চলে এসেছে। ঠিক আছে। আর শুক্র সামনের দিকে এগিয়েছে, রবি সামনের দিকে এগিয়েছে। তাহলে আজকে বৃষ রাশির প্রেডিকশন কি হবে, মানে পরের দিন বৃষ রাশির প্রেডিকশন হবে যে কিছু ভালো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, বিলাসিতা বৃদ্ধির কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, জমি জায়গা বাড়ি ঘর সংক্রান্ত অশান্তি, বন্ধু বিচ্ছেদের সংযোগ দেখতে পাওয়া যায়, দাঁতের যন্ত্রণা মুখমণ্ডলের পীড়ায় কষ্ট বৃদ্ধির সম্ভাবনা, অতিরিক্ত স্পষ্টবাদিতার কারণে কর্মক্ষেত্রে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা। আমি এটা বোঝাই। দ্বিতীয় মঙ্গল মানে স্পষ্টবাদী, দ্বিতীয় মঙ্গল স্পষ্টবাদী, দ্বিতীয় মঙ্গল। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথায়, বুধ এবং কেতু দশমে বসে বসে রয়েছে। তাহলে অতিরিক্ত স্পষ্টবাদিতার কারণে কর্মক্ষেত্রে শত্রুতা কিংবা অশান্তির শিকার হওয়ার সম্ভাবনা। যেহেতু বুধ এবং কেতু দশমে বসে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বৃষ রাশি বা লগ্নের মানুষদের আহ প্রপার কাজ করতে পারছে না, বা যেরকম টার্গেট সেটা অ্যাচিভ করতে পারছে না, ইত্যাদি কারণে সমস্যা বৃদ্ধি। তাহলে এবার পরিষ্কার হচ্ছে, দিনে যেরকম পাল্টে যাচ্ছে, ঘটনাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপরে যে বিষয়টা বাকি রইলো সেটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে তীব্রভাবে প্র্যাকটিস করা শুরু করুন, যাতে ব্যাপারটা খুব ভালোভাবে হয়। এবার কোনো সমস্যা থাকলে পরে বলুন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, বলছি স্যার, একটু পায়ার ব্যাপারটা বলবেন? পায়ার ব্যাপারটা আজকেই বলতে পারবো না। 4টে পায়া আছে, স্বর্ণ, তাম্র, রৌপ্য আর লৌহ। এই পায়াগুলো আমাদের মোটামুটি স্ট্রাগল বা এই সমস্ত ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে। হ্যাঁ বলুন। স্যার, ষষ্ঠীয়াংশ কুণ্ডলী কেমন হইলেন স্যার? হ্যাঁ, ষষ্ঠীয়াংশ কুণ্ডলী থেকে কেন বিচার করলেন? মানে আমার প্রশ্নটা গোচর থেকে তো করা যেত, ষষ্ঠীয়াংশ থেকে কেমন হইলেন স্যার, এটা ইম্পর্টেন্সটা। এটা ষষ্ঠী অংশ নয়, এটা হচ্ছে গোচর কুণ্ডলিনী। গোচর কুণ্ডলিনী ষষ্ঠী অংশ। এবার ষষ্ঠী অংশ নবাংশ এগুলোকে বলা হয় পরিপূরক কুণ্ডলী। অর্থাৎ যে বিচার আমরা মূল কুণ্ডলী থেকে করতে পারছি,
সেই সেম বিচার আমরা এখান থেকেও করতে পারবো। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলেন তো? এবং তাই জন্য হচ্ছে গিয়ে আমি ওই ইয়েটাকে নিলাম, ষষ্ঠী অংশ কুণ্ডলীটাকে নিলাম, যাতে হচ্ছে গিয়ে কি অবস্থায় রয়েছে গ্রহগুলো, কতটা চেঞ্জ হলো গ্রহগুলো, সেটাকে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা। স্যার গোচরে চন্দ্রের ওপর দিয়ে যখন কেতু পাস করবে তখন কেমন রেজাল্ট আশা করতে পারি? গোচরে চন্দ্রের উপর থেকে যখন কেতু পাস করবে, তখন হচ্ছে গিয়ে মানসিক দিক থেকে সমস্যা, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো হচ্ছে গিয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে। আর তার সঙ্গে সঙ্গে চন্দ্র মানে হচ্ছে মা, মায়ের শরীর খারাপ, মায়ের অসুস্থতা, সেগুলো আসতে দেখতে পাওয়া যাবে। এই সময় খুব কম কিছু লোকের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়, খুব কম, আগে বলে রাখলাম। অল্প বিস্তর কিছু লোকের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট হতে দেখতে পাওয়া যায়। সেটা মানে হচ্ছে কি, আহ, চন্দ্র। ব্যাপারটা হচ্ছে আমার সাথে এরা হচ্ছে, মানে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টটা আমার হচ্ছে মানে এই সময়টা। তুমি কি ওই 15ই আগস্ট আসছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে বেশ বড় একটা হাঁড়িতে করে মিষ্টি তাহলে নিয়ে এসো। কেন, ব্যাপারটা আমি বুঝলাম না। এই যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এসছে খুব কম লোকের মধ্যে, তুমি পড়লে। আচ্ছা। বলেও বিপদে বললো। স্যার আমারটা কবে করবে আমি ঠিক বলতে পারছি না। রাজীব বাবু কি বলছিলেন? তাহলে আপনাকেও মিষ্টি খাওয়াবো স্যার স্যার, বলেও বিপদে আপনাকেও দেশে বললেন আনবো, উনি। দেশে এনে মিষ্টি খাওয়াবো। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে এটা যাদের আসবে তাদের হচ্ছে গিয়ে জীবন পাল্টে দিয়ে যাবে। মানে এতটাই স্পিরিচুয়াল, হয় না একটা, আহ একটা স্বপ্ন জাতকের জীবন পাল্টে দিল, একটা ঘটনা লাইফ চেঞ্জ হয়ে গেল। তো এই একটা ঘটনা যে লাইফ চেঞ্জ করে দেওয়া, সেরকম ঘটনা হচ্ছে ওর এটা। চন্দ্রের ওপর দিয়ে কেতুর প্যাসেজ হচ্ছে, ওর স্পিরিচুয়ালিজম এসছে। তো যদি স্পিরিচুয়ালিজম আসে, ও নিরামিষ খায়, তো আমাদের মিষ্টি খাওয়াবে না কেন? একদম একদম। আর স্যার এখানে আমরা 36 জন এখন একত্রে আছি, আমার তো মনে হয় স্যার প্রত্যেকেরই কোনো না কোনো সময় কানেকশনটা হয়েছে, তাহলে হ্যাঁ, একসঙ্গে আছি কেন? এটা খুব স্বাভাবিক, কারণ যেহেতু কেতু 18 বছর পর পর একই জায়গা থেকে পাস করবে, তো ফলে এটা আর কি আসার সম্ভাবনা খুবই বেশি। এবং আপনাদের যার যখন এটা ফিউচারে আসবে, এখন তো আপনারা ব্যাপারগুলো জানেন, তো যখন আর কি ফিউচারে এটা আবার আসবে, তখন সেই টাইমটাকে ব্যাপকভাবে কাজে লাগাতে হবে, মানে ওই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। স্যার। মানে এতটাই মানে স্পিরিচুয়াল এটা বেড়েছে, আমার মনে হচ্ছে আমি যেহেতু প্রতি সোমবার রুদ্রাভিষেক করাচ্ছি, এবার বাঙালি মতে 4টে পড়েছে, এবার এমনি যদি ধরেন টোটাল 5টা পড়েছে সোমবার, তো লাস্ট সোমবারটা 19 তারিখ যে সোমবারটা পড়বে ওটা আমি কাশী বিশ্বনাথে কাটানোর ইচ্ছা। তা দেখা যাক কি হয়। স্যার, হ্যাঁ। স্যার আমার কাছে একজন এসেছিলেন, তার 5 তারিখ থেকে 8 তারিখ আমি বলেছিলাম অপারেশন যোগ আছে। আচ্ছা। আহ, আহ, কিন্তু সে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে রাহুর দশা মানে রাহু মঙ্গল কানেকশনটা হচ্ছে 22 তারিখ পর্যন্ত। তো অপারেশনটা হচ্ছে স্যার এম আর বাঙুরের 14 তারিখ। বাহ। তা মঙ্গল কিন্তু স্যার মিললো না, তা রাহু মঙ্গলের কি করে এটা হচ্ছে একটু বলবেন? মঙ্গল কেতু না দিলে রাহু মঙ্গলে দিতে পারে, এটা যদি টিউমার টাইপের অপারেশন হয়। হ্যাঁ, গলব্লাডারের স্টোন প্লাস। টোন হচ্ছে গিয়ে রাহু মঙ্গল দিতেই পারে। পারে না স্যার? হ্যাঁ হ্যাঁ, তবে একটু যদি শুক্রের টাচ থাকে, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে। মানে শুক্রের যদি কোনো রকম একটু সাপোর্ট থাকে, প্রত্যন্তর দশা, শুক্রের অন্তর্দশা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, প্রথম দশটা আমি বলেছি স্যার। প্রথম দশা দেখলাম মানে ব্যাপারটা ম্যাচ করলো না, আমি বলেছিলাম প্রবল সম্ভাবনা। তারপরে দেখা গেল এই প্রথম দশায় বাবা রাহু মঙ্গল ঢুকে গেল 22 তারিখ পর্যন্ত। ডেটও পেয়ে গেছে 14 তারিখ। স্যার। হ্যাঁ। স্যার আপনি কিছুদিন আগে একটা ক্লাসে বলছিলেন আপনার কোনো বন্ধু অ্যাস্ট্রোলজার যার হার্টে লিকেজ দেখা দিয়েছিল, তা আপনি তাকে একটা রেমেডিস দিয়েছিলেন, যা আপনার বাড়িটা আপনি এমন কম দামে বিক্রি করেন যাতে আপনার বুকটা ফেটে যায়, তাতে সেটা মানে রেমেডিস হিসেবে কাজ করলেন। তো উনি এখন ভালো আছে? স্পট স্পট, মানে এখন হার্টের, সে ভালো আছে? হার্টের প্রবলেম একটা স্পট দেখা দিয়েছিল। এখানে একটা স্যার জিনিস, এখন একটা যদি ফুটো হয়,
তাহলে সেই ফুটো কিন্তু এইসব টোটকা রেমেডিতে ঠিক হবে না। হার্টে ফুটোর দিকে যদি ব্যাপারটা যায়, তাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে। মানে এই রেমেডি গুলো হচ্ছে কি কাজ করতে পারবে। স্যার আমি একটা মানে বিষয় বলছিলাম, যখন আমি আপনার কাছে গিয়েছিলাম আমার কুণ্ডলী দেখাতে, তখন আপনি প্রথম প্রেডিকশন করেছিলেন যে আমার কি প্রথম বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে। তো আমি তখন বললাম না, আমার সেরকম কিছু হয়নি। তো কি কেউ মানে আমার লগ্নে কেতু বসে রয়েছে। আর আহ, পঞ্চম পতি এবং অষ্টম পতি একে অপরের সঙ্গে মানে চেঞ্জ হয়ে গেছে। আহ, বৃষলগ্ন। হ্যাঁ, তো স্যার এরকম কি হতে পারে যে আমি আমার যখন ক্লাস টেনে পড়তাম, তখন আমার একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল। তো আমি পঞ্চম ঘর যেহেতু আমার প্রেম রিলেটেড হয়, যদি আমি সেই প্রেম থেকে আমি বিচ্যুত হয়ে যাই, তাহলে সেইটা এই রেমেডিস হিসেবে কাজ করেছে যে আমার ছেলে মেয়ে যে মিসক্যারেজটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, সেটা ঠিক হয়ে গেছে। হতে পারে, কারণ এটা অ্যাক্টিভেশন থিওরিতে কাজ করবে। স্যার ওকে স্যার, মানে অনেকদিন ধরে আমি ভাবছিলাম এটা জিজ্ঞাসা করবো, কিন্তু একটা মানে সোশ্যাল নেটওয়ার্কে তো বলতে পারছেন, কিন্তু আজকে আপনি বলেন ক্লাসটা মানে আপনি সবার কাছে এক্সপোজ করবেন না। এর জন্য জিজ্ঞাসা। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে এবার আমাদের ক্লাস তো শেষ হলো, আমি হচ্ছে এই রেকর্ডিংটাকে স্টপ করে দিই। স্যার সফটওয়্যারটা একটু বলবেন? এইটা তো আমাদের ই কুণ্ডলী হেমন্ত পান্ডা যেটা দেয়। ও আচ্ছা।